ওকে, তাহলে কয়েকটা গোঁড়ামির উদাহরণ দিন যার ফলে নতুন ভক্তরা ইসকন থেকে দূরে চলে যায়। যা উদাহরণ দেবেন? কে চিন্ময় রাধিকা মাতে, আপনি বলুন উত্তরটা। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। প্রভু, যেমন আমরা কোথাও গেলে যদি কেউ আমাদেরকে জল অফার করে, তাহলে আমরা সেটা বলি না আমরা দীক্ষিত ভক্ত, আমরা জল পাবো না। এটা একটা হয়। এমনকি হয়তো অনেকদিন পরে মায়ের কাছে গেছি, সেখানেও মা জল দিতে চাইছে, তো আমরা বলছি না না না, আমাদের এটা খেলে আমাদের খুব অসুবিধা, আমাদের ইসকনে বারণ আছে, আমরা খেতে পারবো না। ওকে, এটাও একটা উদাহরণ। এখানে তিন চারটা উদাহরণ লাগবে। আরো কোনো উদাহরণ আছে? আর কে বলে? ব্রজপ্রিয়া মাতাজি, আপনি কি লিখেছেন? হ্যাঁ, লেখা আছে কয়েকটা উদাহরণ, মানে কয়েকটা আরো উদাহরণ দেবে। ওকে, আর কে বলবে? হরে কৃষ্ণ প্রভু, বলবো? হ্যাঁ। বলছে যে আমিষ খাওয়া লোকের হাতে কোনো কিছু খাওয়া চলবে না, দেবদেবীর প্রসাদ খাওয়া চলবে না, কোনো অনুষ্ঠান বাড়ির কোনো খাবার খাওয়া চলবে না। এটা তো গোঁড়ামি হলো না? আপনি মানে কি বলতে চাইছেন, মানে এটা চলবে কি চলবে না? না আপনার কি মনে হয়? দেবদেবীর প্রসাদ খাওয়া উচিত কিনা, আপনি কি বলেন বলুন? হ্যাঁ, আমরা সেটাই শিক্ষা পেয়েছি যে দেবদেবীর প্রসাদ খাওয়া বন্ধ। বন্ধ। আর অনুষ্ঠান বাড়িতে খাওয়া উচিত কিনা? না, উচিত নয়। তাহলে এখানে তো কোনো লেখা আছে অনুষ্ঠান, যে, হ্যাঁ। ভক্ত বাড়ির প্রভু, যদি কোনো ভক্ত বাড়ির অনুষ্ঠান হয়, তাহলে হ্যাঁ, সেইখানে প্রসাদ হিসাবে আমাদের খাওয়া উচিত। আর যেমন ওই যে মহাপ্রভুর সেবক ছিলেন গোবিন্দর, ওইটার একটা উদাহরণ আছে। না 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 না, ওইসব আগে আপনি যাবেন না, আগে এগুলো আপনি বলুন। আপনি বলছেন অনুষ্ঠান বাড়িতে খাওয়া উচিত না, এটা বললেন তো এখন। হ্যাঁ হ্যাঁ। হুম। হ্যাঁ আর প্রভু। দেবতা প্রসাদ খাওয়া উচিত না, আর যারা আমিষ খায় তাদের ওখানে খাওয়া উচিত না, তাই তো? হ্যাঁ তো এই যে তিনটা জিনিস উচিত নয়, হ্যাঁ, তাই তো? তো এখানে বলছে যে গোঁড়ামির কয়েকটা উদাহরণ দিন, এর উত্তরে কি এটা হবে? এটা কি গোঁড়ামি বলা যাবে? প্রভু, হুম। আমি বলবো? কে বলছে? হরে কৃষ্ণ প্রভু। আমি আগে এই মাথায়টা ক্লিয়ার হোক তো। আপনি কি মাথায়, আপনি কি কোনো ক্লাস চালান? মহালক্ষ্মী মাতাজি না প্রভু। কোনো ক্লাস চালান না, না না? প্রভু। তাহলে তো বেঁচে গেলেন মনে হয়। আচ্ছা, তো আপনি গোঁড়ামি মানে কি মনে করেন, কি বুঝলেন বলুন তো? গোঁড়ামি মানে কি বলুন? আপনার ভিডিও বন্ধ রেখেছেন বলে যা ইচ্ছে তাই মানে করবেন না, যখন ইচ্ছা বলবেন, যখন ইচ্ছা বলবেন না। বলছি প্রভু, দাঁড়ান। গোঁড়ামি মানে কি? গোড়ামি মানে যে ওকে, এখন তো আপনার ঠিক আছে, ঠিক হচ্ছে না, আপনি তো গোঁড়ামি মানে বুঝতে পারেননি এখন। হ্যাঁ, গোঁড়ামি মানে কি এখন আপনি বোঝেননি, তার জন্য উত্তরটা ভুল হয়েছে। আমি বলবো প্রভু, গোঁড়ামি মানে কি? কে বলছে? ভিডিওটা অন করো। না, হাত তুলেছি। কৃষ্ণ প্রভু, আমি বলবো? হ্যাঁ, বলো। আমি বলছি প্রভু।
আমি বলবো প্রভু? হ্যাঁ বলুন। আচ্ছা, গোঁড়ামি বা নিয়মাগ্রহ মানে কি? প্রভুপাদ এবং আমাদের অন্যান্য আচার্যবৃন্দ শাস্ত্রের বিধান অনুযায়ী কিছু পারমার্থিক নিয়ম নীতি তৈরি করেছেন, যাতে আমরা বৈধি ভক্তি করে পারমার্থিক জগতে দ্রুত এগিয়ে যেতে পারি। কিন্তু কখনো কখনো কোনো প্রয়োজনে বা প্রচারের ক্ষেত্রে সেগুলো ভাঙতে হয়। কিন্তু যদি আমরা মানসিকভাবে সেটাকে ভাঙতে রাজি না থাকি, সেটাকে অন্ধগোড়ামি বা নিয়মাগ্রহ বলা হয়। এটা আমি লিখেছি প্রভু। ভালো ভালো লিখেছো। ওকে, অনুকম্পিতার মাঝে তুমি কি লিখেছো? হ্যাঁ প্রভু, ওটাই যে আমাদের আচার্যরা আমাদেরকে নিয়ম নীতি দিয়ে গেছেন, আর আমরা নতুন করে যদি কোনো নিয়ম তৈরি করি, মন গড়া নিয়ম, আর সেটাকে যদি কারোর উপরে থোপার চেষ্টা করি, তাহলে সেটাকেও গোঁড়ামি বলা হয়। আর নিষ্ঠাবতী মাতা যেটা রাইট, বললেন, এই পয়েন্টটা এড করতে হবে নিষ্ঠাবতী মাতায়, আপনি এই পয়েন্টটা এড করেননি। যেটা অনুকম্পিত মাতায় বললো ওটা এড করতে হবে। এই প্রকার বলেছি। আর কে বলবে? ওকে। আর কারো লেখা আছে গোড়ামি মানে কি এক্স্যাক্টলি? সোমেশ্বর প্রভু প্রভু। বলবো? সোমেশ্বর হরে গোড়ামি। কৃষ্ণ। প্রভু ও, বলবো? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ শাস্ত্রে পড়ুন। নেই, শাস্ত্রে নেই, কিন্তু মন গড়া কথা হচ্ছে আমাদের গোঁড়ামি একটা, মানে শাস্ত্রের মধ্যে নেই, কিন্তু নিয়ম বানিয়ে পালন করা হচ্ছে, সেটা হচ্ছে নিয়মাগ্রহ। ওকে, তিলকনাথ প্রভু। দণ্ডবোধ প্রণাম, হরে কৃষ্ণ। প্রভু, গোঁড়ামি সংজ্ঞাটা হচ্ছে প্রকৃতপক্ষে নিয়ম না থাকলেও অতি উৎসাহী হয়ে কিছু অবাস্তব নিয়ম তৈরি করে সেটি পালনের প্রতি আগ্রহ এবং অপরের উপর আরোপ করাই হচ্ছে কি গোঁড়ামি। আর নিয়মাগ্রহ হচ্ছে সাধনের অনুকূল নয় অনুরূপ নিয়ম পালনের নিষ্ঠা বা উদ্দেশ্য না জেনে শুধুই দায়সারা ভাবে নিয়মকে পালন করা এবং নিয়মের প্রতি উদাসীনতা, এটা নিয়মাগ্রহ। আমরা নিয়ম আগ্রহ আর গোড়ামি একই জিনিস, ঠিক আছে? আমরা দুটো আলাদা জিনিস ব্যাখ্যা করব না। আমরা যেটা নিয়ম আগ্রহ সেটাই গোড়ামি। ওকে, এবার গোড়ামি দুই রকম আছে। প্রথম হলো শাস্ত্রে নেই বা মন গড়া, আমি নিয়ম বানিয়েছি আর সেই নিয়ম অন্য লোকের উপরে থোপাচ্ছে। এটা এক হয়ে গেল, এক নম্বর। দুই নম্বর কি, নিয়ম আছে তো নিয়মের উপরে দুরাগ্রহ, আগ্রহ বেশি করা। যেমন নিষ্ঠা মাতাজি বললেন যে কোন কোন সময় প্রচার ক্ষেত্রে দেশ কাল পাত্র সময় পরিস্থিতি অনুযায়ী কখনো হয়তো কোনো নিয়মটা ভাঙতে হতে পারে, কিন্তু আমরা তার উপরে দুরাগ্রহ প্রকাশ করি আর মানসিকভাবে সেটা এক না ভাঙতে পারি, সেটা দুরাগ্রহ, সেটাও একটা গোড়ামি বা নিয়মাগ্রহ। গোড়ামি আর নিয়মাগ্রহ এটা কি বলে, সমানার্থী শব্দ, দুটো সিনোনিমস, একই শব্দ। বোঝা গেল? এখন কি সবাই বুঝতে পারছেন কি না নিয়মাগ্রহ বা গোড়ামি মানে কি? মন গড়া নিয়ম বানানো আর নিজে বানানো সবার উপরে থোপে দেওয়া, এটা কোথায় লেখা নেই। আর একটা আছে নিয়ম আছে, কিন্তু কখনো তো নিয়মটাকে আমাকে বেন্ড করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। আমি কম্প্রোমাইজ করতে রাজি নয়, দুরাগ্রহ প্রকাশ করি, তো সেটা। কিন্তু আর একটা নিয়ম আগ্রহ আছে, সেটা আমরা এখন আলোচনা করছি না, সেটা হচ্ছে নিয়ম পালন না করে বিভিন্ন অজুহাত দিয়ে, শাস্ত্র থেকে বিভিন্ন উদ্ধৃতি দিয়ে আমি নিয়মটাকে অবহেলা করি, কোন নিয়মটাকে ভাঙতে থাকি, সেটাও নিয়ম আগ্রহ। সেটা আমরা আলোচনা করিনি এর মধ্যে, ওটাও করা যেতে পারে। Anyway, ঠিক আছে, তো এটা ছিল মানে কি। এবার উদাহরণ আমরা আহ নিলাম একটা। আর কি উদাহরণ অনুকম্পিত মাঝে আর কোন উদাহরণ আছে? হ্যাঁ চিন্ময় প্রভু, মাতাজি আপনি একটা উদাহরণ বললেন। হুম। আপনি বলেছিলেন যে গুরু মহারাজ একবার দীক্ষার সময় একজন বকিল ছিল, তাকে বললেন যে তোমাকে মাথা মুন্ডন করার দরকার নেই, যদি কোনো প্রফেশনে তিলক বা কণ্ঠী মানে অ্যালাউড না থাকে, তাহলে এটা আমরা ওখানে ম্যানেজ করতে পারি।
হ্যাঁ, ওটা গুরু মহারাজ বলেছে, জল তিলক করতে পারে কেউ, প্রবলেম হলে জল তিলক করতে পারে। আর মাথা মুন্ডন দীক্ষার দিনে না করলে চলবে, গুরু মহারাজ নিজেই বলেছিলেন। প্রভু আরেকটা আপনি বলেছিলেন যে যদি কেউ নতুন ভক্ত কোনো দেবদেবীকে পুজো করছে, তার ব্রত তপস্যার প্রতি বেশি যদি আগ্রহ থাকে, তাহলে তাকে হঠাৎ আমরা বাধা দেব না সেসব জিনিসের জন্য, তাহলে সেটা গোঁড়ামি হবে। হ্যাঁ, yes, yes, যেমন কালকে শিবরাত্রি আছে, যদি কেউ শিবরাত্রি ব্রত করতে চায় উপবাস, তো আমরা নিষেধ করব না। ঠিক আছে, শিবরাত্রি ব্রত করতেও পারে ভক্তরা, হম, নাও করতে পারে। কিন্তু আমরা যদি বলি করা, বা যেটা কোনো নতুন ভক্ত আছে, তারা হনুমান চালিসা পাঠ করছে বা কোনো দেবী মন্ত্র পাঠ করছে, তাকে আমরা যদি বলে দিই এটা করা যাবে না, ওটাও নিয়ম আগ্রহ, গোড়ামি হবে। অবশ্যই নতুন ভক্তকে এখন তার শ্রদ্ধা এতটা নেই, আর আমরা যদি এরকম প্রচার করি, এটাও এটা গোড়ামির উদাহরণ। ওকে, তো এখন আপনারা বুঝতে পারছেন গোড়ামি উদাহরণটা কি। ওকে, তো এইগুলো ছিল। আর সরস্বতী ঠাকুর আর প্রভুপাদের জীবন থেকে আমরা কিছু ব্যতিক্রমের উদাহরণ আলোচনা করেছিলাম। হম, অনেকে হাত রেখে দিয়েছেন, যারা যারা সব খাতা পুরো লিখে ফেলেছেন, তারা হাত তুলে রাখুন, তাহলে আমি তাদের সবাইকে এক একজন করে জিজ্ঞেস করবো, এক একটা প্রশ্ন এক একজনকে জিজ্ঞেস করতে চাই, যাতে বুঝতে পারো আপনার খাতাটা লেখা ঠিক হয়েছে না ভুল হয়েছে, চেক করা হয়ে যাবে আপনার। ওকে, এই প্রশ্নের উত্তরটা ব্রজপ্রিয়া মাতাজি আপনি বলুন। प्रश्न नंबर 33, 33 नंबर प्रश्न उत्तर बोलून। মাথায় কি আনমিউট করতে পারছেন? আনমিউট করুন, বলুন কি হচ্ছে প্রবলেম। আপনারা ভিডিও অফ করে দিলেন, তারপরে বলুন, अभ्यास नहीं बना है। ओके, नेक्स्ट श्याम नंदी माता আপনি বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। আমি লিখেছি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বলা হয় বিপ্লবী আচার্য। তার ইচ্ছা ছিল মায়াপুরকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া। তার জন্য একবার এক বিদেশি অফিসার মায়াপুর দর্শনে এলেন। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যে কোনো মূল্যে তাকে খুশি করার চেষ্টা করলেন। ওভারনাইট সবাই মিলে রাস্তা বানালেন এবং তিনি সেই বিদেশি অফিসার এর সঙ্গে স্যুট বুট পরে মিট করতে এলেন তাকে ইমপ্রেস করার জন্য। তারপর বসলেন এবং সকলকে হার্বাল টি দিয়েছিলেন কাপে, এবং তিনিও কাপে জুস ধরনের কিছু একটা নিয়ে বসেছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এমন ইংলিশ বলতেন, বিদেশিদেরও ডিকশনারি খুলতে হতো। এটা ছিল একটা ব্রেক করার মতন। তারপরে প্রভুপাদ যখন প্রথম আমেরিকাতে যান, তখন যার বাড়িতে উঠেছিলেন, প্রভু হচ্ছেন গোপাল আগরওয়াল এবং মাতাজি ছিলেন সেলিয়া আগরওয়াল। তাদের ফ্রিজের অর্ধেকটা তারা নিজেরা খাবার রাখতো, আমিষ খাবার, এবং বাকি অর্ধেকটা প্রভুপাদ রাখতো। পরিস্থিতি অনুযায়ী এটা প্রভুপাদ করেছিল। তখন যদি এটা প্রভুপাদ না করতো, তাহলে আজকে আমরা এত সুন্দর ইস্কন পেতাম না। প্রভুপাদ গৃহস্থ জীবনেও গোপ রেখেছিলেন, চুলও ছিল। মাতাজিদের ব্রাহ্মণ দীক্ষা প্রভুপাদ করেছেন, গৃহস্থদের দিয়ে প্রচার করিয়েছেন। হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 64 মালা থেকে প্রভুপাদ 16 মালা করেছেন, যাতে ভক্তদের শিষ্যদের সুবিধা হয়। গুরু মহারাজও একবার হাইকোর্টের এক জজকে বলেছিলেন, তুমি মাথা ন্যাড়া করেছো কেন, অসুবিধা হবে না তোমার? তিনি বলেছিলেন, না গুরু মহারাজ, আমি ম্যানেজ করে নেব। তো এরা প্রচারের ক্ষেত্রে এনারা আমাদের আচার্যরা অনেক কিছু ব্রেক করেছিলেন। হরে কৃষ্ণ প্রভু। হরি বল, এটা ব্রেক বলা যাবে না, ব্যতিক্রম বলা যেতে পারে, ব্যতিক্রম, বা হ্যাঁ, সরি প্রভু। নিয়ম, নিয়মটাকে মডিফাই করা, মানে ব্রেক মোটিফাই করা, মডিফাই করা নিয়মগুলো। ঠিক আছে, ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ প্রভু। আমি ভিডিওটা অফ রেখেছি, আমার চলে যাচ্ছি, বারবার বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। হরে কৃষ্ণ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34। সবার হাত তো নামে দিলেন, আগে তো 12-15 জন হাত উপরে ছিল।
क्वेश्चन नंबर 34, बलभद्र प्रभु आपने पढ़े सुना। হ্যাঁ প্রভু, 34 नंबर। ঈর্ষা এবং হিংসা আমাদের মধ্যে আছে কিনা? হ্যাঁ প্রভু, আমাদের সবার মধ্যে ঈর্ষা এবং হিংসা বিদ্যমান। হুম। ঈর্ষা থেকে একজন মানুষ কখন মুক্ত হতে পারে? ঈর্ষা থেকে মুক্ত পুরোপুরি হওয়া সম্ভব নয়, কিন্তু ভগবানের শ্রীচরণে যদি আমরা পুরোপুরি নিজেদেরকে সমর্পণ করতে পারি এবং ভক্ত সঙ্গে থাকতে পারি, তাহলে প্রভু আমাদের কিছু ঈর্ষা মিনিমাইজ হতে পারে। मतलब কখন মুক্ত হতে পারবে পুরোপুরি? ঈর্ষা থেকে পুরোপুরি মুক্ত হওয়া খুব মুশকিল, মুক্ত হওয়া সম্ভব নয়। একমাত্র শাস্ত্র অধ্যয়ন এবং আচার্যদের বাণী যদি আমরা শ্রবণ করি এবং হৃদয়ে ধারণ করি, তাহলে কিছুটা সম্ভব, কিন্তু পুরোপুরি সম্ভব নয়। রাইট, পুরোপুরি মুক্ত হবে যখন আমরা কৃষ্ণ প্রেম পেয়ে যাবো, ভগবত ধামে যাবো, তখন ভগবত ধামে চলে যাবো, তখন পুরোপুরি ঈর্ষা মুক্ত হবে, তার আগে পর্যন্ত থাকবে। ওকে, क्वेश्चन नंबर 35, नेक्स्ट क्वेश्चन। এবার কি আনসার দেবে? হ্যাঁ, আমি এখন নিশা ভাইকে জিজ্ঞেস করবো কি নাম। হ্যাঁ, শম্পা মাদাই আপনি হাত তুলেছেন, বলুন। 35, 35 নম্বর কোয়েশ্চেন। তিন তিন প্রকার ঈর্ষার প্রকাশ আমরা দেখতে পাই। এক নাম্বার হচ্ছে মনে মনে প্রকাশ। কোনো একটা ভক্ত স্টেজে নাচ করছে বা কোনো ভক্তকে প্রভু সম্মান করছে, এটা দেখে আমার মনে মনে খুব কষ্ট হচ্ছে। যদি এই কষ্টটা আমার মনে মনেই থাকে তাহলে ঠিক আছে, এটা বাইরে প্রকাশ করা চলবে না, মনের মধ্যে থাকলে এটা আস্তে আস্তে সংশোধন হয়ে যাবে। আর দু নাম্বার হচ্ছে মুখে মুখে প্রকাশ। এটা খারাপ, কিন্তু খুব খারাপ নয়। ওই ভক্ত কি নাচ করলো তার থেকে আমি আরো ভালো নাচ করতে পারি, এটা আমি নিন্দা করছি তার নামে, যেহেতু সবাই তার প্রশংসা করছে। এখানে নাচ দেখাচ্ছে কিন্তু পিছনে কি করছে সব আমি জানি। নিজের অহংকারকে সন্তুষ্ট করার জন্য, কষ্টকে কমানোর জন্য আমি ওর নিন্দা করছি। যেহেতু ওর প্রশংসা হচ্ছে, তাই আমি ওর প্রশংসাটা বারবার শুনতে ভালো লাগছে না বলে তার নিন্দা করছি। এটা হলো হিংসার বহিঃপ্রকাশ বাণীর দ্বারা। আর তিন নম্বর হচ্ছে কার্যক্ষেত্রে প্রকাশ। আমি ওর প্রশংসা শুনে যখন আর ঠিক থাকতে পারবো না, তখন আমি রাগ করে চলে যাব একবারে স্টেজের কাছে, সেখানে গিয়ে তাকে নানা রকম বাজে কথা বলে দেব। তোর তোর মালা তোর মালা পরার বা নাচ করার কোনো যোগ্যতাই নেই। এটা হলো কুৎসিত প্রকাশ। আমাদের থার্ড লেভেলটাকে কোনোভাবেই যেন প্রকাশ না পায়, সেটা লক্ষ্য রাখতে হবে। হরে কৃষ্ণ। হিংসার কার্যক্ষেত্রে প্রকাশ, বহিঃপ্রকাশ, সেটা যেন কখনো না হয়। বহিঃপ্রকাশ ঈর্ষা যখন হবে, তখন একজন কি কি করতে পারে সেটা আমরা আলোচনা করেছি। যদি ঈর্ষার বহিঃপ্রকাশ করবে, কার্যক্ষেত্রে প্রকাশ করবে, তখন সে ওখানে এটা চিৎকার করতে পারে, চিল্লামিল্লি করতে পারে, কান্নাকাটি করতে পারে, হম বা ইস্যু ক্রিয়েট করতে পারে। মানে ওখানে এমন ইস্যু ক্রিয়েট করবে, ওখানে ব্যবস্থা বিগড়ে যাবে, প্রোগ্রামটা বিগড়ে যেতে পারে। এইসব কাণ্ড হবে যখন বহিঃপ্রকাশ করবে ঈর্ষা। ওকে, नेक्स्ट क्वेश्चन, 36 नंबर क्वेश्चन। কে আছে নেক্সট যারা এখনো বলে নেই? আচ্ছা, ইরা মাতাজি আপনি বলুন। ইরা মাতাজি, हाँ, unmute, প্রভু আমি লিখিনি। लेखन नहीं।
ওকে, এখানে কি আছে? প্রেমিকা রাধা দেবী মাতাজি, বলুন কি করছেন? হ্যাঁ, কালিন্দী মাতাজি, আপনি বলবেন? কালিন্দী সেविका माताजी। আওয়াজ কেটে কেটে আসছে, আওয়াজ কেটে কেটে আসছে পুরোটাই, আওয়াজ কেটে কেটে আসছে, নেটে প্রবলেম। মোবাইলটা ঠিক রাখুন, তারপরে বলুন। হুম, আসছে না আওয়াজ। সোমেশ্বর প্রভু বলুন। হরে কৃষ্ণ বাবু, দণ্ডবোধ প্রণাম বাবু। না, হচ্ছে না, আওয়াজ খারাপ আসছে কেটে কেটে। আর কেউ বলুন। হ্যাঁ প্রভু, বলছি তাহলে আমি আমারটা। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ প্রভু, মানে জড়জাগত থেকে একটা হিংসা আছে। যেমন ধরুন, কেউ বেশি গ্রন্থোপচার বেশি করছে, তার সম্বন্ধে গিয়ে খারাপ কথা কিছু কাউকে লাগিয়ে দিলাম। আপনার মনে হচ্ছে ভূত প্রেত ধরেছে, এরকম শব্দ আসছে। মিউট করুন, মিউট করুন, মিউট করে দিন, ভালো হয়, সবাই ভয় পেয়ে যাচ্ছে। আপনি মিউট করে দিন, তবে ভালো হবে। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে প্রভু? আরে, ভূতের মতো শব্দ আসছে, বন্ধ করুন আপনার তাড়াতাড়ি মিউট। আচ্ছা, আর একজন বলুন, সবাই ঠিক মতো বলতে পারছে না। লোকনাথ বাবু, আপনি বলুন। প্রভু দণ্ডবোধ প্রণাম। কোশ্চেনটা হচ্ছে, একজন সদস্য সঙ্গদাস হিসাবে কোন প্রকার ঈর্ষা চলতে পারে এবং কোন প্রকার হিংসা চলবে না? উত্তরটা হচ্ছে, আমি যেটা লিখেছি, ঈর্ষা আমাদের হৃদয়ে রয়েছে। কেউ আমার থেকে কোনো দিক থেকে এগিয়ে গেলে আমার ঈর্ষা হবেই, কিন্তু দেখতে হবে সেই ঈর্ষার দ্বারা আমার এবং আমাদের সংস্থার যেন ক্ষতি না হয়। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য তার বিরুদ্ধে কিছুই বলা যাবে না, এবং কুৎসিত আচরণের দ্বারা কিছু করা যাবে না। উদাহরণ, কোনো সঙ্গদাস আমার চেয়ে বেশি নম্বর পেল, আমি শ্রীপাদ আচার্য গৌরাঙ্গ প্রভুকে বললাম আপনি ওর প্রতি পক্ষপাতিত্ব করেছেন, ও চুরি করে লিখেছে, টুকলি করেছে, বেশি নম্বর পেয়ে গেল, আর আপনি আমাকে ইচ্ছা করে কম নম্বর দিলেন। তো মানসিক ভাবে ইচ্ছার প্রকাশ চলতে পারে, কারণ সেটা মনের মধ্যেই থাকে, যার তো তার কোনো প্রকাশ নেই। 2 নম্বর হচ্ছে, বাচিক ঈর্ষার প্রকাশ একটা স্তর পর্যন্ত চলতে পারে, সেটা আমার পরিবারের সদস্যদের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে, কিন্তু কখনোই কর্তৃপক্ষ বা ছাত্রদের বিরুদ্ধে না। আমরা যেন তাদের কাছে গিয়ে কারো সম্পর্কে নিন্দা সমালোচনা না করি। আর কায়িক হিংসার বহিঃপ্রকাশ কোনোভাবেই করা যাবে না, যেমন মাইক্রোফোন বন্ধ করে দেওয়া বা কেড়ে নেওয়া, যে উদাহরণগুলো আগে দেওয়া হলো। আরে বল, ঠিক আছে, একদম ঠিক আছে। নেক্সট হচ্ছে 37, হ্যাঁ 36 নাম্বার, 36 নম্বর প্রশ্ন। অনুকম্পিতা মাতাজি। 36 হলো প্রভু, 37। প্রভু 37 প্রশ্ন। ওকে, 37। এইটাই প্রভু আমি লিখিনি। আচ্ছা, এটা আমাকে বলতে বলছি, বলে দেবো। হ্যাঁ হ্যাঁ প্রভু। 37 নম্বর হচ্ছে, 37 নম্বর প্রশ্ন হচ্ছে যে হৃদয় সংশোধনের 4টি ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে আত্মা সমীক্ষা, মানে ইন্ট্রোস্পেকশন। আমরা এখন বাহির দৃষ্টি, আমরা সব বাইরে দেখছি, বাইরের দোষগুলো আমরা সবসময় দেখছি, কোথায় কি দোষ আছে, কিন্তু আমাদের নিজেদের ভিতরে দোষ দেখা আরম্ভ করতে হবে। আর নিজের দোষ খুঁজে বের করা, ওটা হচ্ছে প্রথম ধাপ। নিজেদের ভিতরে দোষ দেখা, ফল্ট ফাইন্ডিং উইদিন আওয়ারসেলফ, ফাইন্ডিং ফল্টস উইদিন আওয়ারসেলফ, আমাদের নিজেদের মধ্যে দোষ খুঁজে বের করা, এটা প্রথম। আমার হৃদয়ের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য আছে, এটা খুঁজে বের করা, কত মাত্রা আছে, কি কোথায় লুকিয়ে আছে।
তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে স্বীকার করা, এডমিট করা যে হ্যাঁ আমার মধ্যে এই দোষগুলো আছে। প্রথমে দেখা, তারপরে স্বীকার করা যে হ্যাঁ এই দোষগুলো আমার হৃদয়ে আছে। ওটা হচ্ছে দ্বিতীয় ধাপ। যেমন ভক্তিনাথ ঠাকুর বলছেন, আমার জীবন সদা পাপের তো নাহি কো পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের সবাই। নরোত্তম দাস ঠাকুর বলছে, হরি হরি বিফলে জনম ভয়। সব আচার্যরাই দেখছি আমরা নিজের মধ্যে দোষ দেখছি। হ্যাঁ, সরস্বতী ঠাকুর বলছেন, ওরে দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে, তব হরি নাম কেবল কহিতব। নিজেকেই সবাই দোষারোপ করছে। তো এটা হচ্ছে নিজেকে স্বীকার করা যে আমার মধ্যে দোষ আছে। কিন্তু এগুলো জেনুইন হবে, মানে এটা লোক দেখানোর জন্য না, বাইরের লোককে বলা দরকার নেই, নিজের কাছে নিজে স্বীকার করতে হবে যে আমার মধ্যে দোষ আছে। মাইকে বলে লাভ হবে না যে আমার মধ্যে দোষ আছে, লোককে শোনালে হবে না। আমি আমার কাছে স্বীকার করবো, যে আমি নিজের কাছেই বলবো যে হ্যাঁ আমার মধ্যে দোষ আছে। তৃতীয় ধাপ হচ্ছে সেই দোষগুলো যেটা আছে আমার মধ্যে, তার সলিউশন, তার রেমেডি, তার মেডিসিন, ঔষধ, হ্যাঁ, সেটা কি করে শোধন হবে। আর ঔষধি খুঁজে বের করা, কোথা থেকে? শাস্ত্র থেকে, বা আচার্যদের বাণী গানের মধ্যে থেকে আমরা খুঁজে বের করব, বা কোন শুদ্ধ ভক্তদের কাছ থেকে জানতে পারবো যে এই দোষের সংশোধন করার জন্য কি উপায় আছে, উপায় খুঁজে বের করা। 4 নম্বর, যখন আমি কোনো উপায় খুঁজে বের করব, সেটাকে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লিকেশন লাইফের মধ্যে প্রয়োগ করব। যখন আমি অ্যাপ্লাই করব সেই প্রক্রিয়া, প্রসেস, তখন আমার হৃদয় একটু সাফ হবে। যখন হৃদয় সাফ হবে তখন আরো অনর্থ দেখতে পারবো, আরো দোষ নিচে থেকে আর উভরে আসবে। তখন আবার আমাকে ওই প্রক্রিয়া চালু করতে হবে। আবার আমি তাকে একসেপ্ট করব, তারপরে শাস্ত্র থেকে তার রেমেডি খুঁজে বের করব, তারপরে আবার সংশোধন করব। এই প্রক্রিয়া কিন্তু বছরের পর বছর চলবে। এটা একদিনের বা এক মাসের বা এক বছরের কাজ না, সারা জীবন চলে যেতে পারে। কিন্তু এখন যারা নিজের দোষ দেখতেই শুরু করেনি, তাদের সংশোধন প্রক্রিয়ায় আরম্ভই হয়নি। যে এখন সবার মধ্যে দোষ দেখছে, নিজের মধ্যে কোনো দোষ দোষ দেখতে পাচ্ছে না, তাদের সংশোধনের প্রক্রিয়া আরম্ভ হয়নি। নেক্সট হচ্ছে 38, একজন সঙ্গদাসের জন্য অন্য সঙ্গদাস সহযোগিতা না করা 3টি উদাহরণ দিন। ওকে, নিষ্ঠাবতী মাতাজি, क्वेश्चन नंबर 38, निष्ठावती माता जी। হ্যাঁ প্রভু, বলছি। এক নম্বর উদাহরণ আমি যেটা লিখেছি বলছি প্রভু, 1, 2, 3, 3টে উদাহরণ দিয়েছি। একজন ছাত্র যদি একজন সঙ্গদাসের কাছ থেকে অন্য সঙ্গদাসের ক্লাসে চলে যায়, তাহলে সেই সঙ্গদাসের সঙ্গে কথা না বলে যদি বোস্টিং করি যে আমি ভালো টিচার তাই আমার কাছে সে এসেছে, তাহলে এটা অসহযোগিতা। অসহযোগিতার 3টে উদাহরণ প্রভু। কোন একটা আরেক সেকেন্ড উদাহরণ, কোন একটা Right. কর্তৃপক্ষের অ্যারেঞ্জ করা ট্যুরে গিয়ে যদি অন্য কোনো সঙ্গদাসের স্টুডেন্ট কোনো অসুবিধায় পড়ে এবং সেই সঙ্গদাসের অনুপস্থিতিতে যদি সেই স্টুডেন্টকে অন্য কোনো সঙ্গদাস তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে না দেয়, বলে যে তুমি তোমার টিচারকে ফোন করে দেখো, এটা অসহযোগিতা। তৃতীয় উদাহরণ, মন্দিরে কোনো অকেশনে চাঁদা তুলতে গিয়ে যদি একজন সঙ্গদাস যদি তার এরিয়াতে চাঁদা তুলতে এসেছিল বলে আরেকজন সঙ্গদাসের সঙ্গে ঝগড়া করে, সেই সঙ্গদাসের তাহলে এটা অসহযোগিতার পর্যায়ে পড়ে। এটা অসহযোগিতা প্রভু। 3টে উদাহরণ বলেছিলেন। হ্যাঁ, এখানে 38 আর 39 দুটো যে কোয়েশ্চেন আছে,
দুটো কোশ্চেনে একই রকম আছে, একটাতে আমাকে অসহযোগিতার উদাহরণ দেখাতে হবে, একটাতে সহযোগিতার উদাহরণ দেখা, দুটোই সমান, একই হ্যাঁ এক্সাম্পল, দুই রকম আচরণ হ্যাঁ দ্বারা। হ্যাঁ হ্যাঁ ওইভাবে লিখেছি প্রভু। বলবো ওটা? হ্যাঁ বলুন। হ্যাঁ আরেক সহযোগিতাটা বলবো না? আরেকজন বলবো, আরেকজন নেক্সট। সহযোগিতা সঙ্গ দাসের ক্লাস নেটের প্রবলেম, চলে নেটের প্রবলেম, নেটের প্রবলেম। সরি 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 না না ঠিক আছে প্রভু, আনমিউট হয়ে গেছিল। বলছি আরেকজন বলবে, সহযোগিতার লক্ষণ। আরেকজন বলবে এখন। একজন সঙ্গ ক্লাস কালিন্দী সেবিকা মাতাজি, আপনার নেট ঠিক হয়েছে? নেটের হরে প্রবলেম কত কৃষ্ণ, আপনার তো শোনা জানেন। যাচ্ছে? হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে না প্রভু? না 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 না, শোনা যাচ্ছে না, হরে কেটে যাচ্ছে। কৃষ্ণ। ওকে, আর কেউ বলবে? ব্রজপ্রিয়া মাতাজি, আপনি তো শুধু আমার কি শোনা যাচ্ছে? হাত তুলে রেখেছেন, কিছু উত্তর দিচ্ছেন না, কতবার জিজ্ঞেস করলাম, আনমিউট করে বলুন। এটা প্রশ্ন উত্তর আছে কি? তাহলে বলুন। 39, 39। জোরে জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। আপনার আওয়াজ ভালো আসছে না, আপনার কিছু মোবাইলে কিছু প্রবলেম আছে, আওয়াজ ভালো আসছে না। বাকি সবার যেমন আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে, এরকম আপনার শোনা যাচ্ছে। ওকে, আমরা কি করব? আপনারাই বলুন যখন। কি নাম? তিলকনাথ বাবু, আপনি বলুন সহযোগিতার উদাহরণ। দণ্ডবোধ প্রণাম। একজন সঙ্গ দাসের অন্য সঙ্গ দাসকে ভালো সহযোগিতা করার 4টি উদাহরণ দিন। অ্যান্সারটা হচ্ছে, অন্য সঙ্গ দাসের কোনো স্টুডেন্টকে আমার আন্ডারে নেবার জন্য তাকে প্রলোভিত করব না, তার সাথে কেবল অফিসিয়াল রিলেশনশিপ থাকে হরে কৃষ্ণ বলবো। 2, অন্য সঙ্গ দাসের কোনো স্টুডেন্ট কিছু বিষয় বুঝতে চাইলে আমি সরাসরি তাকে না বলে সঙ্গ দাসের সাথে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব, সঙ্গ দাস তার স্টুডেন্টকে সেগুলো ব্যাখ্যা করবেন। 3, অন্য সঙ্গ দাসের এলাকায় চাঁদা তুলবো না বা গীতা ডোনেট ডিস্ট্রিবিউট করব না, নিজের স্টুডেন্ট ব্যতি রেখে। 4, অন্য সঙ্গ দাস তার ক্লাসের কোনো বিশেষ প্রোগ্রামে নিমন্ত্রণ করলে অবশ্যই অংশগ্রহণের সুযোগ থাকলে যাব, এবং প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার তরফ থেকে আমার যোগ্যতা মতো সহযোগিতা করব। কোনো সঙ্গ দাসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলেও, কোনো সঙ্গ দাস বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলেও তাকে সন্দেহের সুবিধা দেব। তো অনেক পয়েন্ট হয়। ঠিক একজন সঙ্গ আছে, দাস ভালো, ঠিক, বলুন বলুন আর থাকলে। একজন সঙ্গ দাস ভক্তির ক্ষেত্রে প্রগতি করলে তাকে অনুসরণ করে নিজের প্রচেষ্টাকে বৃদ্ধি করব। তো এরকম এগুলোই। ঠিক আছে, ঠিক আছে, সব পয়েন্ট গুলো ঠিকই আছে, ভালো আছে। বেনিফিটস অফ ডাউট, অনুকম্পিত মাতাজি, লাস্ট কোশ্চেন। হরে কৃষ্ণা বাবু, বেনিফিটস অফ ডাউটস মানে হচ্ছে যে আমরা যদি দেখতে পাই যে কারোর আচরণ আমাদের মানে যদি হায়ার অথরিটি হয় বা কোনো ভক্তের আচরণ, তাহলে তাদেরকে বেনিফিটস অফ ডাউটস দিতে হবে, মানে সন্দেহের অবকাশ দিতে হবে। তারপরে আমাদেরকে সেটা ক্রস চেক করতে হবে যে আসলে কি হয়েছিল। যেরকম যদি আমাদের কোনো অথরিটির আচরণ যদি ভালো না লাগে, তাহলে আমরা চিন্তা করতে পারি যে ওদের পজিশন হয়তো সেরকম তখন ছিল না, তাই তারা সেভাবে ব্যবহার করেনি। তারপরে তাদেরকে আমরা বিনম্রভাবে জিজ্ঞাসা করতে পারি যে আপনার এই ব্যবহার আমার ভালো লাগেনি। কোনো ভক্ত যদি ক্লাসে লেট আসে, তাহলে তাদের জন্য বেনিফিটস অফ ডাউটস ভাবা যে হতে পারে তাদের পরীক্ষা ছিল বা তারা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেছিল। সেভাবে বেনিফিটস অফ ডাউটস দেওয়া, আর তারপরে তাদেরকে জিজ্ঞাসা করা যে তাদের কেন লেট হয়েছে বা কি হয়েছে, সেভাবে। আরে বাহ, ঠিক আছে। তো প্রভু, সব প্রশ্ন, আরেকটা জিনিস বলছিলাম যে আপনি কোনো কোয়েশ্চেনে 4 নম্বর দিয়েছেন, কোনো কোয়েশ্চেনে 8 নম্বর।
তো প্রভু আমাদেরকে কি ওয়ার্ড লিমিট আছে, যে 4 নম্বরে কত ওয়ার্ড লিমিট হবে আর 8 নম্বরে এই কত word? আইডিয়ার জন্য, মোটামুটি আইডিয়া করার জন্য দিয়েছি। 4 নম্বর মানে ওই আনসারটা 4-5 লাইন হবে, 5-6 লাইনের মধ্যে হবে। 8 নম্বর মানে একটু বড় হতে পারে আনসার। 2 নম্বর মানে একদম ছোট আনসার। আন্দাজের জন্য দিয়েছি আপনাদের। ওকে বাবু। ওকে, এখন কারো কোনো প্রশ্ন আছে? 40টা প্রশ্ন পুরো ক্লিয়ার হয়ে গেল। আজকে 7 তারিখ, মানে 10 তারিখ এক্সাম আছে, এর মাঝখানে কোনো ক্লাস হবে না, তাই জন্য আরো কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আর সবাই খাতা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। খাতা আমরা দেখবো সবার। হ্যাঁ, খাতা রেডি করেছেন কিনা। নিজের হাতে লেখা খাতা, অন্য কারো হাতে খাতা লেখা চলবে না, নিজের হাতে লেখা। আর কারো খাতা দেখে কপি করা উচিত নয়। নিজে লেকচার শুনবেন, নিজের ভাষায় আনসার লিখতে হবে। কারো সঙ্গে যদি মিলে যায় খাতাটা, লেখালেখি হুবহু যদি সেম লেখা থাকে, দাড়ি কমা সব, তাহলে এটা চলবে না। আর একটা অক্ষর চেঞ্জ, পুরো আনসার লিখে দিলেন, একটা শব্দ চেঞ্জ করে দিলেন, ওইসব ফাঁকি ধরা পড়ে যায়, ওগুলো লুকানো যায় না। কেউ অনেকে কি করে, পুরো প্রশ্নটা উত্তর লিখেছে, একটা একটা শব্দ আলাদা বসিয়ে দিয়েছে, সেটা আউট অফ কনটেক্সট হয়ে যায়। ওইসব এটা করে দেয়। তো প্রভু ওরকম আমাদেরকে করবেন। টেস্ট কপিও নিয়ে আসতে হবে? তো আপনারা শুধু আহ এখানে কাগজ দেওয়া হবে লেখার জন্য। আচ্ছা। আর পেড আনতে পারেন, কার্ডবোর্ড সাপোর্ট, লেখার সাপোর্টের জন্য। আর কলম ভালো নিয়ে আসবেন, যাতে এরম না যে কালি শেষ হয়ে গেছে, দাগ কাটছে না। কার্ডবোর্ড নিয়ে আসবেন। আর 10 তারিখে সবাই এক্সাম দেবেন। যদি কারো একান্ত অসুবিধা হয় 10 তারিখে, তাহলে 12 তারিখে করতে পারেন, 12 তারিখেও হবে না। প্রভু কত নম্বরের পরীক্ষা লাইট হবে? বন্ধ। পরীক্ষা হবে 60 নম্বর, 2 মার্কের। 4টা প্রশ্ন আছে, 4 মার্কের ছোট প্রশ্ন আছে, 8 মার্কের 4টা প্রশ্ন আছে। যে কোনো 40টার মধ্যে যে কোনো প্রশ্ন আসতে পারে। 1-1.5 ঘন্টার মধ্যে মোটামুটি লিখতে পারবে না। আমরা তো সময় দিচ্ছি 2 ঘন্টা, লিখে হ্যাঁ একবার লিখতে বসলে যেন কলম থামে না, কলম চলতে থাকবে। দেখো 5 মিনিট লিখছে না, এমনি দেখছি, ওখানে তাকাচ্ছে, তাহলে পেপার জমা দিতে নিয়ে নিতে হবে। ওরকম না যে বসে আছি, হ্যাঁ, কি মনে পড়ছে না, ওকে তাকাচ্ছি, ওর দিকে তাকাচ্ছি, ওইসব করবেন না। যতক্ষণ লিখতে পারছেন লিখুন, না লিখতে পারছেন জমা দিন। আচ্ছা, কেউ